দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন নির্বাচনের প্রচার এরই মধ্যে আমরা বেশ কয়েকদিনের প্রচারণা দেখছি। প্রধান দল বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলগুলো। এমনকি ব্যক্তি পর্যায়ে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের প্রচারণাও চলছে সমানতালে। আ বিএনপির এখন ঢাকা হয়ে চট্টগ্রামের তরুণদের সঙ্গে আলাদা দুটো বৈঠক করেছে। আমরা এটি দেখেছি একটি বিশেষ দিক। আর অন্যদিকে জামাত, এনসিপি সহ ১০ দলের প্রচার আমরা উত্তরবঙ্গের বেশ কয়েক জেলার পরে আজকে ঢাকায় প্রচারণা চালাচ্ছেন। এই প্রচারণা কেমন চলছে, কি অঙ্গীকার করছে এবং এই অঙ্গীকারগুলো আসলে এখন পর্যন্ত বিশ্লেষণ কি সেটি আমরা আজকে জানার চেষ্টা করব। আজকে আমাদের অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি লেখক এবং কলামিস্ট আলতাফ পারভেজকে। এবং এসব নিয়ে আজকের প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। যাচ্ছি আজকের বার্তা কক্ষের অতিথির কাছে সরাসরি। আলতাফ পারভেজ আমাদের আজকের সঙ্গে আছেন স্টুডিওতে। আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে জানতে চাইবো সিলেট থেকে প্রচার শুরু করলো বিএনপি, যেটি এর আগেও করেছে অনেকটা ট্র্যাডিশনাল ধারার। এবারের নির্বাচনে প্রথমবারের মতো তারেক রহমানকে বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন যে জোট তার নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে। এর আগে আমরা খালেদা জিয়াকে দেখেছি। অনেকটা তারেক রহমান নির্ভর প্রচারণা মনে হচ্ছে কিনা আপনার? হ্যাঁ, কিছুটা তাই। এবং তবে বিএনপির জন্য এবার তো পরিস্থিতি কিছুটা সুবিধাজনক। কারণ তাদের যে ঐতিহাসিক প্রধান প্রতিদ্বন্দ্বী হুম, আওয়ামী লীগ মাঠে নেই জি। এবং একটা দুর্বল দল জামাত ইসলামের মোকাবেলা করতে হচ্ছে তাদের। সেটা একটা সুবিধাজনক অবস্থা রয়েছে। আর অসুবিধাজনক হলো যেহেতু এবার খালেদা জিয়ার মতো বড় ধরনের নেতা নেই, হুম, অভিজ্ঞতাহীন। তারেক রহমান দেশের তো গত ১৭ বছর ছিলেন না। ফলে হুম, দেশের পরিস্থিতি সম্পর্কে তার জানা বোঝার কিছুটা হয়তো ঘাটতি থাকতে পারে। দলের নেতৃবৃন্দের সাথে তিনি এখন কেবল হুম, সম্পৃক্ত হচ্ছেন সরাসরি। আগে হয়তো ডিজিটাল মাধ্যমে যুক্ত ছিলেন। হুম। এটা একটা ব্যাপার। কিন্তু তারপরেও তো দলটা বেশ উজ্জীবিত দেখছি। কারণ কিছুটা সুবিধাজনক রাজনৈতিক অবস্থান থেকে তারা ভোট যুদ্ধে নেমেছে। হ্যাঁ, সুবিধাজনক এই অর্থে যেটি আপনি উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ মাঠে নাই সেটি। হুম, কিন্তু আওয়ামী লীগের যারা ভোটার সেইটার সাথে যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা সবসময় বিএনপি হুম। সাথে আওয়ামী লীগের ছিল, সেইটা আসলে জামাতের সাথে মনে করেন কিনা? এটি একটি মানে বিষয় আরকি। আপনার মনে হয় কিনা? এবার তো জামাতের সাথে প্রতিদ্বন্দ্বী যারা একসময় হুম, সহযোগী হুম। ছিল। না, সেটা ঠিক। কিন্তু আওয়ামী লীগের সাথে যখন বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হতো, হুম, তখন যেই নির্বাচনী ইস্যুগুলো থাকতো, হুম, সেগুলো তো এখনো আছে। প্লাস হুম, এবার জামাতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যেয়ে বিএনপিকে অনেকটা ধর্মীয় বিষয়ে আসলে বেশি হুম, ব্যস্ত দেখছি। ধর্মীয় বিষয়ে মোকাবেলা করতে হুম, হচ্ছে অনেক কিছুতে। ফলে বিএনপির জন্য আমার মনে হয় এবারের চ্যালেঞ্জটা অনেকটা একটু ভিন্ন ধরনের। হুম, তাদের প্রধান প্রতিপক্ষ মূলত ধর্মীয় ধারার হুম, দলগুলো। আগে যে এরকম মধ্যপন্থী দল হিসাবে আওয়ামী লীগের সাথে যেই কিছুটা মুক্তিযুদ্ধের ইতিহাস, অর্থনৈতিক বিষয়, শ্রমিক, কৃষক এইসব এজেন্ডা নিয়ে বিতর্ক হতো। এবার বিতর্কের ধরনটা তো ভিন্ন। হুম। এবং সেটি আপনি দেখেছেন শুরুর দিকে দুটো বিষয় তিনি বলেছেন। একটি হচ্ছে যে কেউ বেহেশতের চাবি হুম, আসলে দেয়া এটা মানুষের পক্ষে সম্ভব নয়। আ এটা এক ধরনের শিরক এই পর্যন্ত বলেছেন তিনি সিলেট থেকে ফেরার সময় একটা জনসভায়। আ সেইটা আসলে এবং আরেকটি বিষয় এসেছে সেটা হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়নের বিষয়টি করেছে। আপনার মনে হয় কিনা যে এটার মধ্যে এক ধরনের কৌশল আছে যে কৌশলটার মধ্যে আ জামাতকে ঘায়েল করা এবং ধর্মভিত্তিক রাজনীতির যে দুর্বলতা সেটি হচ্ছে নারীর ক্ষমতায়নে তারা খুব একটা বিশ্বাস করেন বলে মনে হয় না। বা তারা খুব বেশি এজেন্ডা দেন না। তাদের অনেক অন্যান্য সিদ্ধান্তগুলো সেটিই প্রমাণ করে। তো সেক্ষেত্রে ফ্যামিলি কার্ড দেয়া হবে এবং ফ্যামিলি কার্ডের মালিক হবেন ওই পরিবারের একজন নারী তারেক রহমানের যে এজেন্ডা যেটি বলছেন তিনি। এটির মধ্যে দিয়ে এবং ধর্মকে উম ব্যবহার না করতে দেয়ার যে আ মানে বয়ানটা দেয়া হচ্ছে, সেটি আসলে দুটোই জামাতকে টার্গেট করে কিনা? দেখুন, জামাত ইসলাম এবার শুরু থেকে হুম, ধর্মকে ব্যাপকভাবে ব্যবহার করছে নির্বাচনী প্রচারণায়। আমি বলব যে তারা যেসব বক্তব্য রেখেছে যে আমাদের দলকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, হুম, বেহেশতের টিকেট পাওয়া যাবে বা আমাদের দলকে ভোট না দিলে ঈমান থাকবে না। হুম, এই যে এই ধরনের বক্তব্য হুম, দিচ্ছে, এটা কিন্তু ইসলামের বড় ধরনের বিকৃতি। হুম, ইসলামের শত্রুরাও কখনো এই ধর্মকে এতটা বিকৃতভাবে উপস্থাপন করেছে আমাদের দেশে আমি দেখি নাই। কারণ বেহেশতে কে যাবে না যাবে এবং এই ধরনের ব্যাখ্যা এসেছেও। হুম, এইটার সাথে কোনো দলকে ভোট দেওয়া না দেওয়ার কোনো সম্পর্ক নেই। এটা ইসলামের সম্পূর্ণ একটা বিকৃত ব্যাখ্যা।
এই জন্য আমি বলছি যে ইসলামের কোনো শত্রু ইসলামকে এইভাবে ব্যাখ্যা করে না। দ্বিতীয়ত, ইমান থাকবে ইসলামের সাথে, ইসলামে যে ইমানের পরীক্ষা বা ইমানের ব্যাখ্যা, এটা নির্ভর করে কতগুলো বিষয়ের উপর। সেটা হলো আল্লাহর উপর বিশ্বাস, কলেমার উপর বিশ্বাস, প্রফেটের উপর বিশ্বাস, বেহেশত দোজখের উপর বিশ্বাস। এগুলার উপর বিশ্বাস থাকা না থাকা দিয়ে ইমানের পরীক্ষা হয়। এই কোনো দলকে ভোট দেওয়া না দেওয়ার সাথে ইমানের কোনো সম্পর্ক নেই। তো এগুলো তারেক রহমান এগুলারও বিরোধিতা করছেন, কিন্তু আমি বলবো যে এগুলোর জনগণই মূল্যায়ন করার জন্য যথেষ্ট। এগুলোর বিচারের ভারের জন্য বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণই যথেষ্ট। কারণ এদেশের মানুষ অনেক ধর্মপ্রাণ, তারা জানে যে কি করলে ইমান থাকবে, কি করলে থাকবে না। দেখুন, জামাত ইসলাম তো ৭১ সালে একই ধরনের কথা বলেছিল, ৪৭ সালে পাকিস্তান আন্দোলনের সময়ও বলেছিল, জিন্নার বিরুদ্ধে বলেছিল। মুসলিম লীগ যখন পাকিস্তান কায়েমের জন্য আন্দোলন করছিল, তারা জিন্নাকে কাফিরে আজম বলতো, এবং সে মুসলিম লীগের সমর্থকদের ইমান থাকবে না এগুলোও বলতো। ৭১ সালে মুক্তিযোদ্ধাদের এভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখন কেউ যদি জামাত ইসলামের বিরুদ্ধে ভোট দেয়, তার ইমান চলে যাবে, এই ধরনের ব্যাখ্যা আমার মনে হয় না এদেশের মানুষ আর গ্রহণ করবে। আমি একটা আপনাকে উদ্ধৃতি পড়ে শোনাই, সেটা হচ্ছে 23শে জানুয়ারি, কয়েকদিন আগে, মানে গত শুক্রবারে নওগাঁ ৫ আসনের জামাতের প্রার্থীর পক্ষে একটা জনসভা চলছিল। সেখানে বক্তব্য রেখেছেন শাহরিয়ার কবির নামে একজন, যিনি একজন ব্যারিস্টার। তিনি বলেছেন যে দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন, আমি কোট করে তার বক্তব্য পড়ছি, দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন কিয়ামতের দিন কি উত্তর দেবেন? দাঁড়িপাল্লার সাথে কেয়ামতের কি কোনো সম্পর্ক নেই ইসলামের জায়গা থেকে। কেয়ামতে বিশ্বাস করে মুসলিমরা, এবং সেখানে বিচার হবে একজন মানুষ তার জীবদ্দশায় ধর্মের বিধান কতটা পালন করেছে, করেনি, কতটা ন্যায় বিচার মানে জামাতে ভোট দেওয়া ইসলামের বিধান মানার অংশ কিনা, মানে সেটা জামাতের সাথে ইসলামের এখানে এক মিলিয়ে দেখার কোনো সুযোগ নাই। জামাত নিজের নামে ইসলাম ধারণ করে বটে, কিন্তু এরকম ইসলাম ধারণ করা দল তো অনেক আছে। বাংলাদেশে ইসলাম ধারণকারী দলের সংখ্যা অন্তত ৩০টি। সুতরাং ইসলামের জায়গায় তারাও তো ভোট দাবি করতে পারে, এই হলো একটা ব্যাপার। দ্বিতীয়ত, ইসলামের জায়গায় দাঁড়িয়ে ইমান থাকা না থাকা, বেহেশতে যাওয়া না যাওয়া, কিয়ামতের দিন আল্লাহর পরীক্ষার মুখে পড়া না পড়া, বহু লোক সারা জীবন অন্য দলের সাপোর্টার, কিন্তু ধর্মের দিক থেকে খুবই ধর্মপ্রাণ মানুষ, ধর্মের ভিত্তিক জীবন যাপন করে, তার তো কিয়ামতে আল্লাহর বিচারের মুখোমুখি হতে কোনো সমস্যা নেই জামাতকে ভোট না দিলে, আমি অন্তত মনে করি। জামাতের আরেকটি প্রতিশ্রুতি বা আরেকটি যে ব্যাখ্যা তারা হাজির করছেন, সেটি হচ্ছে কার্ডের বিষয়ে তারা কথা বলছেন, এবং কার্ডের মধ্যে একাধিকবার আমি বলতে শুনেছি, জামাতের আমি নিজে বলেছেন যে আমরা কোনো কার্ড দিচ্ছি না, কেউ কেউ কার্ড দিচ্ছেন। কেউ কেউ বলতে আমার মনে হয় যে বিএনপি কে মিন করছেন, কারণ বিএনপি তারেক রহমান এই কার্ডের প্রসঙ্গটি এনেছেন। আপনারাই আমার কার্ড। আমার প্রশ্ন আপনার কাছে, যে এই যে আপনারাই কার্ড, মানে ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলছেন, এটাতে আপনার কাছে মনে হয় না যে ভোটাররাই ট্রাম্প কার্ড, মানে ভোটে তাদের একটা এরকম কোন বিষয় মানে ইঙ্গিত করছেন কি? সাধারণ ভোটারদের ক্ষমতা বা গুরুত্ব বোঝানোর জন্য উনি হয়তো এটা বলেছেন, কিন্তু আর বিএনপি কার্ড দিতে চাচ্ছে মাসিক কিছু ১,০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ ইত্যাদি টাকা দিয়ে। এইটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু এইগুলোর সাথে ধর্মকে যুক্ত করাটা আমি বলবো যে অন্যায়। আসলে বিতর্ক হওয়া উচিত নির্বাচনে পলিসি ইস্যুতে, যে অর্থনীতির কোন কোন বিষয়ে আমাদের অবস্থান কি, আমরা কৃষকদের জন্য কি করব, কৃষকদের কি কৃষি পণ্যে ভর্তুকি দেব কি দেব না, শ্রমিকদের মজুরি বাড়াবো কি বাড়াবো না, বাড়ালে কত হারে বাড়াবো, কিভাবে বাড়াবো, আমাদের প্রশাসন বিষয়ে আমাদের সংস্কার কি, স্থানীয় সরকার বিষয়ে আমাদের সংস্কার কি। দুর্ভাগ্যের ব্যাপার হলো প্রধান দুই দলের কেউই এই ধরনের মৌলিক বিষয়ে এখনো কোনো গুরুত্বপূর্ণ তাদের সিদ্ধান্ত বা প্রতিশ্রুতি জানায়নি। উত্তরবঙ্গে যখন, এবং বিএনপিও যেটা বলছে তারা বিভিন্ন কার্ড দিবে, কিন্তু কার্ড তো একটা সাময়িক ব্যাপার। দরিদ্র মানুষকে ৫,০০০ টাকা দিবে কিছুদিন, কিন্তু সেই ৫,০০০ টাকার পর ওই দরিদ্র মানুষের বাকি ভবিষ্যৎ বা এটা দিয়ে তো সারা জীবন চলবে, জীবনযাপনের পরিবর্তন কিভাবে, অর্থনীতির মৌলিক পরিবর্তন কিভাবে হবে, দারিদ্র্য কিভাবে নির্মূল করবে, দরিদ্র মানুষকে স্থায়ীভাবে কিভাবে তার জীবনের উন্নয়ন ঘটাবে, সেই জন্য জাতীয় অর্থনীতির কি ধরনের সংস্কার করবে, সেইটা বলা উচিত। কার্ড একটা সাময়িক ব্যাপার, কিন্তু মনে হচ্ছে তারা পুরো জোর দিচ্ছে ওই কার্ডের উপর। আর জামাত ইসলামও সেগুলো বলছে না, তারা পুরো জোর দিচ্ছে মানুষকে তাদের ভোট দেওয়ার মাধ্যমে বেহেশতে পাঠানোর। ফলে পুরো নির্বাচনী বিতর্কটা একটা বিকৃত জায়গায় আবর্তিত হচ্ছে।
এটা আপনার পর্যবেক্ষণ। আমি একটু এখানে আসতে চাই। আপনি কৃষকদের কথা বললেন। কৃষকদের যখন উত্তরবঙ্গে গেছেন জামায়াতের আমির প্রচারণার ক্ষেত্রে তিনি তখন সেখানে বলেছেন যে কৃষির রাজধানী বানানো হবে উত্তরবঙ্গকে। আ আপনার কাছে মনে হয় কিনা যখন সামনে অনেক বেশি কৃষক সেখানে প্রচারণার ক্ষেত্রে সামনে যে এটা একটা পরিকল্পনার মধ্য দিয়ে তারা অন্য জায়গায় কিন্তু বলছে না। ঢাকায় বা দেশের অন্য কোনো জায়গায় কেউ এই কথাটি বলছে না। এটা আসলে সামনে পেয়ে তাদের একটা কথার কথা নির্বাচনের আগে একটা সুন্দর কথা বলা সেটা মনে হয় কিনা আপনার কাছে? অবশ্যই উত্তরবঙ্গকে কৃষির রাজধানী বা বিভাগ বা হুম, জেলা ঘোষণা করা হবে কিনা এটাই কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ। হুম, কৃষকদের জন্য বাংলাদেশের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো কয়েকটি। এক হলো তারা যখন বীজ কিনে, হুম। তারা যখন সার কিনে, এগুলো তারা হয়রানির শিকার হয়, বেশি দাম দিয়ে কিনতে হয়। এগুলো পায় না নিয়মিত। আর ফসল বিক্রির সময় কম আর দামে। হুম, বিক্রির সময় কম দাম এবং দুর্যোগে তাদের ফসল অনেক হুম, সময় নষ্ট হয়। তাহলে এই দুর্যোগের সময় তাদের কোনো বীমা সুবিধা দেওয়া হবে কিনা? বীজ সার তারা ন্যায্য মূল্যে পাবে কিনা? হুম, কৃষি পণ্যে তারা সঠিক দাম পাবে কিনা? হুম, এগুলো হলো বাংলাদেশের কৃষকদের সমস্যা। এবং তারা ভূমি অফিসে হয়রানির শিকার হয়, ঘুষ দিতে হয়। এগুলো হলো কৃষির সমস্যা, হুম, কৃষকের সমস্যা। এগুলোর বিষয়ে কোনো দল কোনো কথা বলছে না। যেমন জামাত ইসলাম যেও এগুলার বিষয়ে কিছু বলেনি। হুম, উত্তরবঙ্গকে কৃষির রাজধানী করলে কৃষকের কি উপকার হবে? এখন যে হুম। রাজধানী নাই, তাতে কি ঢাকা রাজধানী হুম, আছে তাতে তো কোনো সমস্যা নেই। হুম, মূল বিষয় হলো ওই কৃষকের পকেটে কি উঠবে, তার গোলায় কি হবে, তার ভাগ্যের পরিবর্তন হবে কিনা সেটা হলো মূল বিষয়। কিন্তু সে বিষয়ে এইসব দলের কোনো স্পষ্ট প্রতিশ্রুতি, অঙ্গীকার, কর্মসূচি নেই। আ আ আচ্ছা, এবারে একটু সেখান থেকে যদি একটু সরে আসি, আমরা শিক্ষার বিষয়ে দেখলাম যে তারা কথা বলছেন। তারা বলছেন যে মাদ্রাসা কিংবা সাধারণ শিক্ষার যে একটা ধারা, হুম, বাংলাদেশের সাধারণ বা ইংলিশ মিডিয়ামে এগুলোকে এরকম আলাদা, আলাদা ব্যাপার থাকবে না। মাদ্রাসাতেও যেমন ইংরেজি, আরবি, উর্দু পড়ানো হবে। ইংরেজি, আরবি এবং বাংলা পড়ানো হবে। একইভাবে আ অন্য জায়গাতেও এই ভাষাগুলোতে তাদেরকে দক্ষ করে তোলা হবে। এই যে আ এতদিন পর্যন্ত আমরা এটাই শুনেছি যে বাংলার সাথে ইংরেজি আন্তর্জাতিক ভাষা হিসেবে শেখা। এখানে আরবিকে যুক্ত করা এবং একই আ মানে স্টাইলের সবাইকে পড়াশোনার আওতায় নিয়ে আসা। এই প্রস্তাবটার ব্যাখ্যা কি আসলে? আসলে আরবির বিষয়টা এসেছে ওই যে আবারও ভোটের সময় ধর্মকে হুম, ব্যবহার করার জন্য। কিন্তু আমাদের শিক্ষার প্রাথমিক শিক্ষা বা মাধ্যমিক হুম, শিক্ষার সংকটটা কোথায়? বা কোথায় আমাদের সংস্কার করতে হুম, হবে? সেটা হলো আমাদের দেশের শিক্ষার গুণগত মানের অভাব। দেখুন আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের যে র‍্যাংকিং হয়, তাতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর কোনো অবস্থান নেই। হুম, আমাদের যে প্রাথমিক শিক্ষার্থী, এখন কিন্তু ছেলে এবং মেয়ে সবাই স্কুলে বা মাদ্রাসায় যায়। কিন্তু সমস্যাটা হলো ওদের গণিত জ্ঞান, ওদের বিজ্ঞান। বাংলায়, হুম, ইংরেজিতে যে পারফরম্যান্স যা শিখে, হুম, সেটা দিয়ে পরবর্তী প্রজন্মে পরবর্তী অবস্থায় তাদের চলে না। মানে হুম, এগুলো গুণগতভাবে খুবই নিম্নমানের শিক্ষা তারা হুম, পায়। তার মানে আমাদের শিক্ষায় একটা গুণগত পরিবর্তন দরকার। গুণগত উন্নয়ন দরকার। হুম, কিন্তু সেখানে একটা যেমন শুরুতে বাংলা আছে, বাংলার পাশে ইংরেজি আছে। এখন যদি আরবিও আনা হয়, হুম, তাহলে আমি বলব আমাদের সাধারণ প্রাথমিক শিক্ষার্থীদের উপর আরো চাপই তৈরি করা হবে। হুম, কিন্তু সমস্যাটা এই নয় যে আমাদের শিক্ষায় আরবি, ফার্সি এগুলা নেই। সমস্যাটা হলো যেই শিক্ষাটা এখন তারা পায়, এটা গুণগতভাবে খুবই নিম্নমানের। ফলে আমাদের শিক্ষার একটা গুণগত উত্তরণ দরকার। কিন্তু সেখানে কিছু বলা নেই। বলা হচ্ছে না এবং সেখানে আমার ধারণা এ ধরনের দলের কোনো কর্মসূচিও নেই। তারা শুধু হুম। যেটা জনগণ পছন্দ করবে, খুশি করা যাবে যে আমি সেটাই এখন বলছেন। শিক্ষায় আরবি যুক্ত করব। হুম। এইটা বলে ভোট নিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবার একটু নারীদের প্রসঙ্গে আসি। নারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের এবারের একটি বাধ্যবাধকতা ছিল। যেটি হওয়ার কথা ছিল আমরা তো জানি যে জুলাই সনদ যখন বাস্তবায়ন কিভাবে হবে এই প্রক্রিয়াটা যখন আলোচনা হচ্ছিল তখন বলা হয়েছিল প্রতিটি দল তাদের আ যখন প্রার্থী ঘোষণা করবে অন্তত ৫% অন্তত মানে এর থেকে বেশি হবার সুযোগ আছে থাকবে। এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলের ৫% প্রার্থী নাই। বিএনপি ৩.৫% রয়েছে। আর ০% হচ্ছে জামাত ইসলামের। আমার প্রশ্ন জামাতকে নিয়ে যে উম নারীদের আ প্রার্থী তাদের নিজেদের না এবং তাদের সাথে যখন এনসিপি যোগ দিল, তখন তাদের থেকে নারী সম্ভাব্য যে সমস্ত প্রার্থী ছিল তারা সব বেরিয়ে গেল। আপনি নিশ্চয়ই মনে করতে পারেন একসাথে বেশ কয়েকজন। এবং তাদের কেউ, কেউ এতটাই মানসিকভাবে আ শক্তিশালী ছিল প্রার্থী হবার ক্ষেত্রে যে তারা মানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে
নারীদের ব্যাপারে তারা গোপন এরকম সমঝোতা আছে কিনা যে তাদের দলে বা সমর্থনে কোনো প্রার্থী হতে পারবেন না? দেখুন, আমাদের তো এবার ভোটটা গণভোটও হচ্ছে হুম। জুলাই সনদ পাশের জন্য। জি। আমি তো বলবো নারীদের প্রার্থী জামাত ইসলাম নারীদের একজনকে প্রার্থী করেনি। করেনি। এর মধ্য দিয়ে তারা আসলে জুলাই অভ্যুত্থান, হুম। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ এবং জুলাই সনদকে না ভোট দিয়ে দিয়েছে গণভোটে, ভোটের আগে। জামাত ইসলাম। আমি এটা বলবো। হুম। কারণ জুলাইয়ের একটা অঙ্গীকার হলো নারীদের ক্ষমতায়ন, বাড়তি হুম। ক্ষমতায়ন। জুলাই অভ্যুত্থানে নারীদের ব্যাপক পার্টিসিপেশন ছিল, অংশগ্রহণ ছিল। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাতেও এটা এসেছে এবং সেখানে একটা ঐকমত হয়েছিল, যেটা আপনি বললেন যে সব দল অন্তত 5 ভাগ মনোনয়ন দিবে নারীদের। সেখানে সেই জায়গায় দাঁড়িয়েই তো গণভোটে জুলাইয়ের সনদ গেল হুম। এবং সরকার ক্যাম্পেইন করছে জুলাই সনদে হ্যাঁ ভোট দেওয়ার জন্য হুম। এবং মানুষও আশা করছে হুম। যে জুলাই সনদ হ্যাঁ ভোট পাবে। সেরকম একটা জায়গায় জামাত যখন একজন নারীকেও মনোনয়ন দিল না, এর মানে তো সে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ালো, জুলাইকে না বলে দিল। এই হলো একটা ব্যাপার। দ্বিতীয়ত দেখুন, বাংলাদেশের অর্ধেক মানুষ নারী। এই দেশের অর্থনীতির চালিকা শক্তি গার্মেন্টস, চা ইত্যাদি নারীদের শ্রমেই দাঁড়িয়ে আছে। আমাদের পরিবারগুলোও নারীদের দাঁড়িয়ে আছে এবং আমাদের দেশে কিছুদিন আগেও খালেদা জিয়ার মৃত্যুর পরে জামাত যেভাবে শোক প্রকাশ করলো যে উনি একজন শক্তিশালী নেত্রী, আমাদের এরকম নেতৃত্বই দরকার। এরকম একটা দল যখন একটা 300 আসনে একটা জোট করেছে, সেখানে তারা প্রায় 200-র বেশি আসনে নিজেরা মনোনয়ন দিয়েছে। একজন নারীকেও তারা মনোনয়ন দিল না। এটা তাদের দলের যেই নারীরা আছে, জামাতের আমির বলেছেন তাদের দলে প্রায় 43 ভাগ সদস্য নারী। তো সেই তারা কি যোগ্য নয়? তাদের ভিতর কি একজন যোগ্য নারীও পাওয়া গেল না এমপি হওয়ার জন্য? এটা তো তার মানে তাদের যোগ্যতার প্রতিও একটা চপেটাঘাত করা। আমি আরেকটা জিনিস আপনাকে বলতে চাই যে আমাদের দুর্ভাগ্য, আমাদের পরে নেপালে অভ্যুত্থান হয়েছে, নেপালে নির্বাচনের মনোনয়ন শেষ হয়েছে, সেখানে 10 ভাগ গড়ে, মানে আমাদের ডাবল, প্রস্তাবিত ডাবল। হ্যাঁ, 10 ভাগ আসনে নারীদের মনোনয়ন দেওয়া হয়েছে এবং বৈশ্বিকভাবে বিভিন্ন দেশের পার্লামেন্টের গড় হলো 26 ভাগ আসনে নারীরা রয়েছে। আর আমাদের ভোটে আমাদের তো মনোনয়নই দিচ্ছে না, জেতার প্রশ্ন তো পড়ে, জেতার প্রশ্ন পড়ে এবং খুবই কম, পার্লামেন্টে খুব কম নারী আসবে। এটা আমি বলবো জুলাই অভ্যুত্থানে বা তার আগে বা এখন বাংলাদেশের অর্থনীতিতে নারীদের যে অবদান, অংশগ্রহণ, সেটার প্রতি একটা বিশ্বাসঘাতকতা করা হলো নারীদের মনোনয়ন না দিয়ে। সব দলই কম বেশি কম মনোনয়ন দিল, কিছু দল প্রায় 30টা দল কাউকেই মনোনয়ন দিল না, কোনো নারীকে। এই দল এগুলো তো আমি বলবো নির্বাচন কমিশনেরই এমন আইন থাকা উচিত ছিল, এইসব দলকে জবাবদিহির আওতায় আনা দরকার যে তোমরা জনগণের 8 ভাগের কাউকেই পেলে না মনোনয়ন দেওয়ার জন্য। তারা এই ধরনের বক্তব্য রেখেছেন যে যোগ্যতার ভিত্তিতে এবং যখন জোটের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন সেই সমস্ত জায়গায় পাশ করার নিশ্চয়তার জন্য। আবার উল্টো আসলে এই বক্তব্যের মানে ফলাফলটা কি? তারা আসলে পাশ করতে চায়। বাংলাদেশে এবং বৈশ্বিকভাবে এখন এমন কোন পেশা নেই যেখানে নারীরা তাদের যোগ্যতার প্রকাশ ঘটাচ্ছেন। আমাদের দেশে বহু ভর্তি পরীক্ষায় মেয়েরা প্রথম হচ্ছে। আমাদের দেশে এমন কোন পেশা নেই যেগুলায় নারী নেই এবং সফলভাবে নেই। সফলভাবে আছে। আমাদের দেশে রাজনীতিতে নারীদের সফলতার বড় ধরনের উদাহরণ আছে এবং আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, রাজনীতিবিদ হলো নারীরা। ফলে কোনোভাবেই আপনি বলতে পারেন না নারীরা যোগ্যতাহীন। মানে একজন এমপিকেও আমি পার্লামেন্টে মনোনয়ন দেব না যোগ্যতার অভাবে, এই ধরনের বক্তব্য যে এই দলগুলো দেয়, তারা কি ঘরে ঘরে যে নারীদের এটা বলতে পারবে মুখোমুখি যে আপনাকে আমরা অযোগ্য মনে করি? যাকে তারা অযোগ্য মনে করে তাকে দলের সদস্য হিসেবে নিচ্ছে কিভাবে? একদিকে দলের সদস্য নিচ্ছে, আমি আরেকটা দিকে আসতে চাই। এখানে নির্বাচনের সময় যেমন জোটের একটা হিসাব নিকেশ হয়, এই অতীতে আমরা দেখেছি নারী নেতৃত্ব, মানে আমি বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ আনছি। বেগম খালেদা জিয়া যখন জোটের নেত্রী তখন বিএনপির সঙ্গে এই জামাত ইসলাম জোট করেছে, অর্থাৎ তার নেতৃত্ব মেনেই তো প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অধীনেই তো তারা মন্ত্রী ছিল এবং খালেদা জিয়ার অধীনেই তো তারা 15-20 বছর জোটে ছিল। ফলে এইটা আসলে এইসব দলের যে ভাবাদর্শ, আইডিওলজি, আদর্শ, সেটা চরম নারী বিরোধী, সেটাই প্রকাশ পাচ্ছে। এবার একটু বিএনপির প্রচারণার ক্ষেত্রে আসি। আপনি এর আগে বলেছেন যে অনেকটা তারেক রহমান নির্ভর, সেটাই মনে হচ্ছে দেখে। অনেকদিন পর তিনি দেশে ফিরেছেন, তিনি অনেকগুলো পরিকল্পনার কথা এসেই বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। শেষ যেটি দেখা গেল যে
পরিবারতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে এবং একক নেতৃত্বের প্রতি সবসময় সমালোচনা করা হয়, কিন্তু গ্রহণযোগ্যতার ক্ষেত্রে আমাদের দেশে বিএনপিতে যখন তারেক রহমান দাঁড়িয়ে গেলেন তখন তারেক রহমান নির্ভর রাজনীতি মনে হচ্ছে বা প্রচারণা মনে হচ্ছে। তাহলে এটার প্রতি আসলে আমাদের মানসিক এক ধরনের গ্রহণযোগ্যতা আসলে আগে থেকে আছে বলে মনে হয় কিনা আপনার? হ্যাঁ, আমাদের দেশে দেখুন, আমাদের দেশে তো আসলে প্রয়োজন হলো তরুণদের রাজনীতিতে আনা এবং মেধাকে গুরুত্ব দেওয়া। হুম, কিন্তু বাস্তবতা হলো আমাদের সমাজ আশা করে যে কিছু একজন আসবে, কোন একজন সুপারম্যান, হুম, সুপার উইমেন যে আমাদেরকে কষ্টকর জীবন থেকে হুম, উদ্ধার করবে। মানে এইটা আমাদের একটা মনস্তাত্ত্বিক হুম, বৈশিষ্ট্য। হুম। যে একজন কা একজনের যৌথভাবে না, সব একটা হ্যাঁ, টিম নয়, হ্যাঁ, একজনের উপর নির্ভরতা। এটা আমরা শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে দেখেছি, শেখ হাসিনার ক্ষেত্রে দেখেছি, হুম, জিয়াউর রহমানের বেলায় দেখেছি। মানে আমরা সবসময় দেখেছি যে দলগুলো এক ব্যক্তি নির্ভর হয়ে পড়ে এবং ওই দলের সংস্কৃতি জাতীয় সংস্কৃতিরই প্রতিফলন বা জাতীয় সংস্কৃতিতে দলের সংস্কৃতিরই প্রতিফলন। এটা দক্ষিণ এশিয়ার সমাজেরও বৈশিষ্ট্য। যেখানে মূলত মানে আমাদের এখানকার বাস্তবতাও তাই। বাস্তবতায় এখানকার মানুষ এ নানা ধরনের দুঃখ কষ্টে থাকে, অভাব অভিযোগে থাকে। হুম, এখানে প্রশাসন হলো কলোনিয়াল ধরনের। হুম, প্রশাসনের কাছে ন্যায় বিচার বা সুযোগ সুবিধা পায় না। তারা মনে করে একজন ব্যক্তি তাকে উদ্ধার করবে, তাকে আশ্রয় দিবে, তার হয়ে দেখাশোনা করবে। একটা অভিভাবক সুলভ নেতৃত্ব আশা করে। এবারে একটু আসতে চাই যে জামাতের আপনি যেটি বলছিলেন তারা আমি একটা মঞ্চের দৃশ্যের কথা বলছি। জামাতের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। হুম, দাড়িপাল্লা থেকে পাল্লা আর এনসিপির প্রতীক হচ্ছে শাপলা কলি। হুম। সেখান থেকে কলি। এই নিয়ে জামাতের আমির বললেন যে পাল্লা কলি আমি তুলে দিচ্ছি এনসিপির প্রধানের হাতে। আ এটার মধ্যে দিয়ে আসলে কোনো আভাস আছে কিনা? মানে নেহাত আ ২ দলের একীভূত হওয়া, এটা নির্বাচন কেন্দ্রিক এরকম? নাকি এটার মধ্যে আসলে তাদের আসলে আন্ডারস্ট্যান্ডিং টাই খুবই কাছাকাছি আছে, রাজনৈতিক ঐক্য আছে আসলে তাদের এবং সেই জায়গায় তারা পৌঁছে গেছে। সেটারই ইঙ্গিত কিনা? আসলে এনসিপি তো জামাতের জোটে যুক্ত হয়ে গেছে। এনসিপির নিজস্ব তেমন ভোট ব্যাংক নেই। এনসিপি আশা করছে যে বিভিন্ন আসনে তাদের যে ৩০ টা আসন হুম, দেওয়া হয়েছে, সেখানে জামাতের ভোটের উপর নির্ভর করে তারা লড়াই করছে। হুম, এবং রাজনৈতিকভাবে এনসিপি জামাতে যুক্ত হওয়ার আগেই আমরা দেখেছি যে একটা দক্ষিণপন্থী রাজনীতি তারা করেছে। সমাজের যে দক্ষিণপন্থার যে উত্থান গত হুম। ১৭ মাসে তাতে এনসিপির রোলটা ছিল সহায়ক এবং তার সেই জায়গা থেকেই তারা জামাতে ইসলামে যুক্ত হয়েছে। সেটা কি তাহলে সঠিক হচ্ছে? জামাতের নেতা যেটি বলেছেন যে, আ মানে দাড়িপাল্লার পাল্লা আর থেকে কলি। এই থেকে পাল্লা কলি হয়েছে এবং তিনি সেই আম মঞ্চেই দাঁড়িয়ে আবার বলছেন যে, এনসিপির যে নেতা নাহিদ ইসলাম তিনি হচ্ছেন এই গণঅভ্যুত্থানের সেনাপতি। মানে প্রধান ব্যক্তি বলেননি। হ্যাঁ, না, হ্যাঁ? আমি তো আ আ বলছি যে আসলে শাপলা কলি এনসিপির মার্কা হলেও তাদের মূলত ভোট করতে হবে দাঁড়িপাল্লার ভোটেই। হুম, ফলে আসলে প্রকাশ্যে যাই হোক, হুম, তাদের প্রকৃত মার্কা হলো আসলে দাঁড়িপাল্লাই, হুম, এনসিপি। যেমন বিএনপির জোটে যারা বিএনপি যে কিছু দলকে কিছু আসন হুম, ছেড়ে দিয়েছে, সেই ব্যক্তিরাও মূলত ভোটে ভরসা তো করবেন ধানের শীষের ভোটের হুম, উপর। হুম, এনসিপির ব্যক্তিরাও মূলত দাঁড়িপাল্লার ভোটের দিকেই তাকিয়ে আছেন। হুম, এটা একটা দিক। আরেকটা হলো এনসিপি আদর্শিকভাবেও হুম, আসলে এতদিন যে রাজনীতি করেছে, সেই রাজনীতির কাছে এবার প্রকাশ্যে তারা মানে দায়বদ্ধ হয়ে গেল। হুম, মানে সংযুক্ত হয়ে গেল। এবং নাহিদ ইসলাম যেটা বলেছে, আপনি যেটা বললেন হুম। যে জামাতের আমিরকে বলেছে ২৪ এর গণ-অভ্যুত্থানে না, বীর সেনা জামাতের আমির নাহিদ ইসলামকে বলেছেন যে প্রধান না, সেনাপতি। হুম, না, আমি এটাও শুনেছি। হুম, আচ্ছা। নাহিদ ইসলাম নিজেও বলেছেন হুম, যে জামাতের আমির হলেন ২৪ এর গণ-অভ্যুত্থানের বীর সেনাপতি। হুম, এইটা বলে আসলে এনসিপি নিজে তার যে ২৪ এর গণঅভ্যুত্থানের তার যে গৌরবের দিক, দিন। আসলে তো এনসিপি তরুণরাই ২৪ এর অভ্যুত্থানের হুম, বীর হুম, সেনাপতি। তারা নিজেদের গৌরবটাও জামাতের হাতে তুলে তুলে দিয়েছে। দিচ্ছি। আসলে জামাতের কৃপা পাওয়ার জন্য তারা সর্বোত্তভাবে চেষ্টা করছে জামাতকে খুশি করার জন্য। যাতে পুরো ভোটটা ট্রান্সফার হয়। জামাত ইসলামের সদস্যদের ভোটটা যেন এনসিপির ওই ৩০ টা ওই আসনে ওরা আসনগুলোতে। পায়। তারা নিজেদের পূর্ণ আনুগত্য, কখনো, কখনো পূর্ণ আনুগত্যের চেয়েও বেশি কিছু প্রকাশ করার চেষ্টা করে। আমরা অতীতের মানে এর আগের যে নির্বাচনগুলো তখন দেখেছি জাতীয় পার্টির একটা ভূমিকা যখন নির্বাচন আসে তখন গুরুত্বপূর্ণ হুম, হয়ে উঠতেন তারা। তারা আসলে ডিসাইড
ফ্যাক্টর হয়ে উঠতো অনেক সময় যে জাতীয় পার্টি যাদেরকে সমর্থন দেয় তারা সরকার গঠন করে, এই ধরনের একটা ব্যাপার। আপনার কাছে কি কোনোভাবে মনে হয় যে এনসিপি এবারের নির্বাচনে সেরকম একটা জায়গায় যে তারা না, গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে অতটা? আমার ধারণা আমাদের দেশে দেখুন বিগত নির্বাচনগুলায় নির্বাচন যত এগুতে থাকে ততই হুম, এটা একটা দ্বিদলীয় যুদ্ধে পরিণত হয়। এবং কখনো কখনো এটা দুই ব্যক্তির যুদ্ধেও ২ পর্যন্ত। ব্যক্তি, হ্যাঁ, হয়েছে। ফলে সময় যত যাবে নির্বাচন যত এগিয়ে আসবে এটা হবে বিএনপি জোট বনাম জামাত ইসলামের জোটের হুম, লড়াই, অর্থাৎ দাড়িপাল্লা বনাম ধানের শীষ। ধানের শীষের লড়াই। এটা হলো একটা দিক। আর হলো জাতীয় পার্টি এখন বহুদা বিভক্ত। জেনারেল এরশাদ হুম, মারা গেছেন অনেক আগে। জি। জাতীয় পার্টির এখন আর ঐরকম কোনো প্রভাব নেই। কিছু কিছু জায়গায় হয়তো ২-৪ টা আসন তারা হুম। পাবে বা লড়াই করবে। জাতীয় পার্টি, স্বতন্ত্র, এনসিপি এরা কেউ আমার মনে হয় না নির্বাচনী মাঠে প্রধান ২ দলের মুখোমুখি শক্তভাবে দাঁড়াতে পারবে। প্রধান ২ দলের কিন্তু এখানে যে বিষয়টি এসছে জাতীয় পার্টির ক্ষেত্রে আপনি যেহেতু এই প্রসঙ্গটা তুললেন, এখানে জাতীয় পার্টির আ ২ টো দিক আলাদা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে। তারা সবাই হাঁ ভোটের কথা বলছে, জাতীয় পার্টি না ভোটের কথা বলছে। জাতীয় পার্টি কোন বৈঠকে নাই, সবাই বৈঠকের মধ্যে আছে। সরকার এবং ইসির সাথে যে বৈঠকগুলো হচ্ছে। এই যে অবস্থাগুলো এবং জাতীয় পার্টিকে এক ধরনের একপেশে করে রাখা হচ্ছে, তারা যে অভিযোগ করেছে। আপনার কাছে মনে হয় কিনা এটার মধ্যে আসলে ইসি বা সরকার আসলে মানে বিমাতাসুলভ আচরণের কথা যে ইস্যুগুলো এসেছে, এটা মনে হয় কিনা? না, জাতীয় পার্টি তো কিছুটা বিমাতাসুলভ আচরণের শিকার পরিস্থিতির। কিন্তু পরিস্থিতিতে, হ্যাঁ। সেইটা তাদের পূর্বতন ভূমিকার জন্য। হুম, গত ১৫ বছর যে কলুষিত নির্বাচনগুলো হয়েছে, হুম, সেগুলা জেনে শুনে জাতীয় পার্টি অংশ নিয়েছিল। তারা সেই নির্বাচনী ব্যবস্থার অবক্ষয়ের সাথে যুক্ত ছিল। ফলে তার দায় তো তাদের নিতে হবে। হুম, এবং এরকম জায়গা থেকেই তারা সরকারের রোষানলে হয়তো পড়েছে পরোক্ষভাবে। হুম, তো এইটা মানুষ এইটা যে খুব বেশি তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের ভোট দিবে, আমার এটা মনে হয় না। কারণ ভোট পাওয়ার জন্য যে বড় গলা, হুম, বড় কর্মসূচি, হুম, হুম, একটা শক্তিশালী বক্তব্য, হুম। শক্তিশালী নেতৃত্ব থাকা দরকার। জাতীয় পার্টির এগুলো কোনটাই এখন নেই। ওকে। এবার একটু আসি যে নির্বাচনটা কেমন হবে? এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম, আমরা আলোচনার শেষ প্রান্তে। সেটি হচ্ছে যে কূটনীতিকদের আজকে ইসি একটা ব্রিফ করেছে। সেখানে তিনি বলা হয়েছে যে নির্বাচন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আ রাখবে বা নিশ্চিত করবে। এটা ইসির দায়িত্ব। ইসির পক্ষ থেকেই এই বৈঠকটি ডাকা হয়েছিল। সেখানে সিইসি নিজে এই কথা বলেছেন। আপনি আস্থা রাখেন কিনা? দেখুন আমি এখানে একটা প্রসঙ্গ বলতে চাই। এই যে নির্বাচনী বিষয়ে হুম, নির্বাচন কমিশন ব্রিফ করছে, হুম, এটাই তো হুম, স্বাভাবিক। হুম, কিছুদিন আগে দেখলাম যে আমাদের সরকারের প্রেস সচিব বলছেন হুম। যে নির্বাচনের দিন ভোট গণনা কিন্তু দেরি হবে। হ্যাঁ, আগেই বলছেন। হুম, এইটা সরকারের কেউ কেন বলবে এবং সরকারের প্রেস সচিব কেন এটা বলবে? এতে বোঝা যায় যে নির্বাচন কমিশন কিন্তু এটা প্রতিবাদ জানানো উচিত ছিল। হুম, যে নির্বাচন বিষয়ে কথা বলবো আমি। হুম, নির্বাচনকালে নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনই হলো সরকার। সেই হলো একক অধিকারী এ বিষয়ে হুম, কথা হুম, বলার জন্য। হুম, ফলে নির্বাচন কমিশনের উচিত আরো শক্তভাবে নির্বাচনটা পরিচালনা করা। এটা হলো একটা ব্যাপার। দ্বিতীয় বিষয় হলো মানুষের ভিতর কিন্তু একটা শঙ্কা আছে। কারণ নি এই সরকার নির্বাচনের আগে গত হুম, ১৭ মাসে আইন শৃঙ্খলা রক্ষায় কোন শক্তিশালী ভূমিকা রাখতে পারে নাই। হুম, ফলে মানুষ এই যে দেখুন বিভিন্ন জায়গায় যে মব সহিংসতা হলো, অগ্নি সন্ত্রাস হলো, হুম, তখন সরকারকে অনুপস্থিত দেখা গেছে। হুম, এবং এখনো নির্বাচনকালে যখন বিভিন্ন দলের বিভিন্ন ব্যক্তিরা চোরাগোপ্তা হামলার শিকার হচ্ছে, মারা হুম। যাচ্ছে, তার তদন্তে বুঝলাম যে তাকে রক্ষা করা যায়নি কিন্তু তদন্ত দ্রুত হচ্ছে না। ফলে মানুষের ভিতরে একটা শঙ্কা আছে যে নির্বাচনের দিন সহিংসতা হলে বা নির্বাচনের আগে সহিংসতা হলে এই সরকার সেই সহিংসতায় জনগণকে রক্ষা করতে পারবে কিনা বা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে পারবে না এরকম একটা শঙ্কা এখন মাঠ পর্যায়ে আছে। আমার সবশেষ প্রশ্ন ক্রিকেট নিয়ে। যদিও ক্রিকেট কেন্দ্রিক রাজনীতি আমরা দেখিনি, ক্রিকেট পাগল বাঙালি এভাবেই ভাবা হয়। আ কিন্তু আ বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত এবং সেখানে অন্য দেশ খেলবে এই সমস্ত সিদ্ধান্ত হয়ে গেছে। ঠিক এই সিদ্ধান্ত যখন নেয়া হলো তখন সাকিব আল হাসানকে আ আবার ফেরানো এবং খেলানোর নাটকীয় সিদ্ধান্তের একটা খবর পাওয়া গেল গতকালকে। এরকম ভাবছে এবং সাকিব আল হাসানের সঙ্গে কথাও হয়েছে। আ সরকার কি তাহলে তার অবস্থান থেকে কিছুটা সরে আসলো মনে হয় কিনা আপনার? দেখুন ক্রিকেটের সর্বনাশ যা হওয়ার তো হয়ে গেছে। দেখুন একটা দেশের সরকার যারা চালাবে, যারা হুম, রাজনীতিবিদ, যারা নীতি নির্ধারক, তাদের তো এত লোকরঞ্জনবাদী হলে চলে না। হুম, ভারতে বাংলাদেশের একজন খেলোয়াড়কে খেলতে দেওয়া হয়নি। এটা হুম, ভারত তো অন্যায় করেছে। সেই অন্যায়ের হুম, প্রতিবাদের নানা উপায় আমাদের ব্যবহার করা উচিত হুম, ছিল।
কিন্তু আমরা আমাদের দেশ সিদ্ধান্ত নিয়ে ফেললো, আমাদের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিশ্বকাপে আমরা খেলবো না। এর ফলে অনেকগুলা ক্ষতি কিন্তু আমরা নিজেদের ক্ষতি করলাম। ক্রিকেটকে ঘিরে যে আমাদের যে রাজস্ব আসতো, খেলোয়াড়রা যে টাকা পয়সা পেতেন, প্লাস ক্রিকেট খেলার প্রতিই তো একটা দীর্ঘদিনের জন্য বয়কটের মধ্যে পড়ে গেল বাংলাদেশ। আমি বলবো এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হলো। এখন সাকিবকে আনা হবে কি আনা হবে না এটা দিয়ে তো ওই ক্ষতির কোনো কাফফারা হবে না। এবং সাকিবের যে কারণে এতদিন তাকে বয়কট করা হয়েছে, আসতে দেওয়া হয় নাই, তাকে বাধা দেওয়া হয়েছে, সেই কারণগুলো তো এখনো আছে। ফলে আমি বলবো যে এখানে সব সিদ্ধান্তগুলো হচ্ছে জনপ্রিয়তামুখী এবং অ্যাডহক ভিত্তিতে। দূরদর্শী চিন্তার জাতীয় স্বার্থ মাথায় রেখে বা সেক্টরাল স্বার্থ মাথায় রেখে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। ক্রিকেটের ক্ষেত্রে আমি বলবো আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেল। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আলতাফ পারভেজ। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন লেখক ও কলামিস্ট আলতাফ পারভেজ। এই সময় নির্বাচনী দলগুলো প্রচারণায় রয়েছে, তাদের প্রচারণার গুলো আসলে কি ইঙ্গিত করছে সেই বিষয়গুলো এবং একই সাথে রাজনৈতিক নানা বিষয়ের বিশ্লেষণ আমরা জেনেছি আজকে। এরকম রাজনৈতিক নানা বিষয়ের আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষে রবি থেকে বৃহস্পতি পর্যন্ত। দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।